বঙ্গভবনে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের নতুন ৪ উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের ফোন আলাপ। বগুড়ায় শিক্ষক হত্যায় হাসিনা সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা ৬৫০। জাতিসংঘের বিবৃতি, ১৫ আগস্টে অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থার আশ্বাস সার্জিসের। তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। সবাইকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ার অঙ্গীকার। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল ৪টা ১২ বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। শামীমা আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। শুক্রবার বিকেলে নতুন ৪ উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে ৩ বাহিনীর প্রধান সহ যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে দরবার হলের শপথ অনুষ্ঠানে আসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৪ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের নতুন যে ৪ উপদেষ্টা শপথ গ্রহণ করলেন তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাইজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত। এর আগে ৩ দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। ব্যক্তিগত কারণে ৩ উপদেষ্টা সেই দিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক ই আজম। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন উপদেষ্টারাও এই ক্যাবিনেট মিটিংয়ে অংশ নেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ হয়েছে। সময় তিনি ডক্টর ইউনূসকে নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, এটি দ্বিতীয় বিপ্লব এবং এই সরকার ছাত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। সে সময় নতুন সরকারকে শুভকামনা জানান মোদী এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথাও ব্যক্ত করেন। বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফোন আলাপের বিষয় নিয়ে একটি পোস্টও দেন মোদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ বগুড়া জেলা আওয়ামী লীগের ১০১ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। বাদীর আইনজীবী বলছেন, গণহত্যায় হুকুম দেওয়ার দায়ে হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন। ঘটনার প্রায় ১১ দিন পর নিহতের বাবা সেকান্দর আলী শুক্রবার বগুড়া সদর থানায় ১০১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫০ জনের নামে হত্যা মামলা করেন, যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও। তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটা বিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে, শত শত
মানুষকে, ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে। মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে। এছাড়া 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জন এজাহারনামীয় আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয়, গত 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল হাসান আয়না ঘরের কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে গুম, খুন সহ একাধিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ সময় 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত উভয় পক্ষের কথা শুনে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরি সহ গুম, খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এর আগে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 32 শিশু সহ 650 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির 10 পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টে মারা গেছে 250 জন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশু সহ নিহত হয়েছে 650 জন, যার মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্ট মারা গেছেন 250 জন। 10 পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে আরো বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক। এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 15 আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে।
প্রতিবিপ্লব ঘটানোর বিদেশি ষড়যন্ত্রের আভাস পেয়ে শোক দিবস ঘিরে ধানমন্ডি ৩২-এ অবস্থান করে ছাত্র জনতার অনেকেই। এ সময় ফুল দিতে আসা ব্যক্তিরা বাধার মুখোমুখি হন, কাউকে কাউকে কান ধরেও উঠবস করানো হয়, চেক করা হয় অনেকের ব্যক্তিগত ফোন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সাধারণ জনগণও। শোক দিবস ঘিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এমনকি এই ঘটনায় জড়িতদের কেউ সমন্বয়ক হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। যে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। একই সঙ্গে 15 আগস্টের দিনে রাষ্ট্রীয় শোক দিবস পালনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যক্তিগত ফোন ও আবাসিক হোটেলের তল্লাশির যৌক্তিকতা কতটুকু, এ প্রসঙ্গে তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। তবে দেশ স্থিতিশীল হওয়া পর্যন্ত রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে বলে জানান এ সমন্বয়ক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সংখ্যালঘুদের সমস্যাকে নিজেদের সমস্যা হিসেবে নিয়ে সামনে যে সরকারি ক্ষমতায় আসুক, সমাধানে কাজ করবে বিএনপি। দুষ্কৃতিকারীরা কোনো দলের নয় দাবি করে বলেন তাদের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সফল হবে না। আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল, আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রধান ফ্রন্ট তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য, ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। দেখছেন সংবাদ রাত। বিপ্লবোত্তর সময়ে দেশের বিভিন্ন জায়গায় কিছু অতি উৎসাহী লোক বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে জাকের পার্টির সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, অতীতের সব ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে জামায়াত। বলেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই এদেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ সময় জাকের পার্টির মহাসচিব, প্রতিনিধি দল ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্য আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি, জীবন বাজি রেখে বসে যাও, কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া
এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই, ছোটখাটো কিছু ঘটেছে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। চুক্তিভিত্তিক সব সচিবের নিয়োগ বাতিলের দাবি না মানা হলে রোববার থেকে তাদের সচিবালয়ে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে পদবঞ্চিত সরকারি কর্মকর্তারা। শুক্রবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সমাবেশে এই ঘোষণা দেন তারা। এ সময় অফিসার্স ক্লাবের কমিটি বাতিলের আলটিমেটামও দেন তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। শুক্রবার অফিসার্স ক্লাবে গোপন বৈঠক করবেন ক্লাবের সেক্রেটারি মেজবাউদ্দিন। এমন খবরে তা প্রতিহত করতে দুপুরের পর অফিসার্স ক্লাবে জড়ো হন সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা। আস্তে আস্তে তা রূপ নেয় সমাবেশে। এ সময় গেল 15 বছরে নানা বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ করেন তারা। গত 17 বছর আমাদেরকে যাদেরকে যে অবস্থায় বঞ্চনা দেওয়া হয়েছে, আমরা যেখানে বঞ্চিত তাদের বঞ্চনা দূর করে তাকে সেখানে স্থাপন করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবরা আবারও ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় আগামী রোববারের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তার পদত্যাগ না করলে সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানান তারা। সেজন্য ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র অব্যাহত আছে। এই লুটেরাদের মুখোশ উন্মোচিত হলে আপনাদের কোনো আন্দোলনের দরকার হবে না, তারা বাংলাদেশ ছেড়ে রাতে রাতে পালিয়ে যাবে। আমরা আর একটা কোনো অবৈধ নিয়োগ, অবৈধ ব্যক্তিকে, স্বৈরাচারের দোসরকে সরকারি কোনো চেয়ারে দেখতে চাই না। রোববারের আগে শনিবার রাতের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা কোনো সচিবকে, কোনো উপদেষ্টাকে সচিবালয়ে ঢুকতে দেব না। অফিসার্স ক্লাবকে একটি দলের কার্যালয়ে পরিণত করা হয়েছে বলে অভিযোগ এনে ক্লাবের সেক্রেটারির পদত্যাগে আলটিমেটামও দেন তারা। অফিসার্স ক্লাব নিয়ন্ত্রণ করবে এতদিন যারা বঞ্চিত ছিল তারা, এই মঞ্জুর মোশাররফ চৌধুরী, এই কাজী কাম শিশির, এই আলী হোসেন ফকির, এই নাসিরউদ্দৌলা। ক্যাবিনেট সচিব এবং যিনি বর্তমান সেক্রেটারি আছে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। তারা যদি কমিটি ভেঙে দেয় এবং অ্যাডহক কমিটি গঠন করে দেয়, তাহলে আমরা সসম্মানে তাদের বিদায় দেব। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থান নষ্ট হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন এই কর্মকর্তারা। আমরা সচিবালয়ে অবস্থান করব, সচিবালয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে অনশন করব। আমরা সচিবালয়ের বারান্দা ছাড়ব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।